ইশরাক প্রশ্নে সরকার এবং বিএনপি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। ইশরাক বলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে কেন্দ্র করে আপনারা জানেন যে কোর্ট থেকে কিছুদিন আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে, কোর্ট থেকে রায় পেয়েছে হলো ইশরাক। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী ছিল ইশরাক। আমি নিজেও মেয়র প্রার্থী ছিলাম মাঝ প্রতীক নিয়ে, এবং সর্বমোট 6 জন প্রার্থী আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তার মধ্যে তাপস বিজয়ী হয়েছিল নৌকা প্রতীক নিয়ে। বিজয়ী তো হয় নাই, ওনারা একটা ঘোষণা দিয়ে নিয়ে গেছিলো আর কি। ব্যাপক কারচুপি, অনিয়ম, দুর্নীতি, বল প্রয়োগ এবং শেষে ঘোষণা দিয়ে মেয়র নির্বাচন হয়েছিল তাপস। তো 5ই আগস্টের পরে এই ইশরাক, না 5ই আগস্টের পরে না, ওই তখনই 30 দিনের মধ্যে 2020 সালের যে মেয়র নির্বাচন হলো, তো আইনি বাধ্যবাধকতা মাইনেই 30 দিনের মধ্যে ইশরাক একটা মামলা করেছিল যে এই ভোটে ব্যাপক অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, কারচুপি হয়েছে, কিন্তু আসলে ভোটে আমি বিজয়ী হয়েছি। এবং তার সাথে অনেক ডকুমেন্টস দিয়েছিল, এবং আমি সাক্ষী ছিলাম এই মামলার। আমি সহ আরও 2-1 জন ক্যান্ডিডেট, মেয়র ক্যান্ডিডেট যারা ছিল, তাদের মধ্যে থেকে যাদের সাথে এই ইশরাকের ভালো সম্পর্ক ছিল, যারা তার পক্ষে কথা বলবে, হক কথা বলবে, তাদেরকে সাক্ষী করেছিল। তো যাই হোক, আমি সাক্ষী ছিলাম এই মামলার। তো মামলাটা এক পর্যায়ে যে দেখা গেল যে তাপস, যে আওয়ামী লীগের মেয়র নির্বাচিত হয়েছিলেন যে তাপস, উনি ক্ষমতার দাপটে তখন হাইকোর্টে রিট করিয়া এই মামলার বিচার কার্যক্রম স্টে করায়, এবং দীর্ঘদিন এই অবস্থায় ছিল। 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরে তখন এই ইশরাক আবারও এটা কোর্টে মুভ করে। আমার সাথে একটা ব্যক্তিগত ভালো চেনাজানা থাকার কারণে, যাই হোক, আমাদেরকেও সাক্ষী হিসেবে তারা ইশরাক নাম দিয়েছিল। সেই হিসাবে এই মামলার আদি অন্ত সব আমাদের জানা আছে। তো 5ই আগস্টের পরে যখন ইশরাক আবার মুভ করে, একটা পর্যায়ে এসে কোর্টে রায় দিয়ে দিল যে ইশরাককে মেয়র ঘোষণা করে একটা রায় দিল। নির্বাচন কমিশন সেই মোতাবেক 10 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করে দেয়, ইশরাককে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করে একটা গেজেটও প্রকাশ করলো নির্বাচন কমিশন। এখন বাকি থাকলো স্থানীয় সরকার মন্ত্রণালয় শুধু শপথ বাক্য পাঠ করাবেন ইশরাককে, কিন্তু সেই শপথ বাক্য পাঠ করার নাই, এবং বিভিন্ন তালবাহানা করতে করতে আজ এতদিন হয়ে গেল, প্রায় 1 মাস পার হয়ে গেল। আর ইতিমধ্যে ইশরাকের সমর্থকরা, আমি এই ভিডিও করার আগ পর্যন্ত যা সংবাদ পেয়েছি, যে সিটি কর্পোরেশনের সবগুলো গেটে তালা দিয়ে দিছে। ওদের ভিতরেই একটা অফিস আছে, সেই অফিসে সজীব মাহমুদ ভুইয়া, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, উনিও বসে। এখন কেউ আর ওখানে যাইতে পারতেছে না, বসতে পারতেছে না। আগামীকালকেও তাদের কর্মসূচি আছে, এবং সেইখানে
ওই মেয়র ভবনে এই স্থানীয় সরকার মন্ত্রী ছাত্র প্রতিনিধি সজীব মাহমুদ ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন, সেই সচিবরা অবাঞ্ছিত ঘোষণা করেছেন যে তারা ওখানে যাইতে পারবো না। আচ্ছা, যাই, কাহিনী এটা এখানেই শেষ। পরের কাহিনীতে আসেন যে এই সরকার যদি নিরপেক্ষ সরকার হয় তাহলে কোর্টে রায় দিয়েছেন ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন। তাহলে এই সরকারের তাকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করাইয়া চেয়ারটা ছাইড়ে দিতে সরকারের বাধা কোথায়? এখানেই সমস্যা হলো যে এই সরকার নিরপেক্ষ সরকার না, এই সরকারের একটা পক্ষ আছে, সেই পক্ষ হলো এনসিপি, কিংস পার্টি। যখন যতই দিন যাইতেছে এনসিপিকে আরও সুসংহত করতেছে, শক্তিশালী করতেছে। আর যেমন আগে সেই যমুনায় সামনে চলে যেত মিছিল নিয়ে, হুমকি ধামকি দিত, এই সরকার নড়বড়ে ছিল অবস্থান। কিন্তু এখন আপনারা দুইটা ঘটনা দেখছেন, যখন এনসিপি যমুনা ঘেরাও কর্মসূচি দিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখন কিন্তু সরকার তাদের ঠান্ডা পানির ব্যবস্থা করেছিল গরমের জন্য, যাতে অবরোধ করতে মিছিল করতে কষ্ট না হয়। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন তাদের ন্যায্য দাবি নিয়ে আসলো, তখন কিন্তু ঠান্ডা পানি দেওয়া হয় নাই, তখন দেওয়া হয়েছে কি গ্যাস, রাবার বুলেট এবং লাঠিচার্জ করা হয়েছে, শিক্ষককে পর্যন্ত ধরাই দেওয়া হয়েছে এখান থেকে, সেটাও আপনারা জানেন। কাজেই সরকারের অবস্থান এখন অনেক সুসংহত। সরকার এখন আর কিংস পার্টির সংখ্যা দিন দিন বাড়িয়ে যেতেছে। কিংস পার্টি বলতে সরকার সমর্থিত পার্টি যেগুলো, যেমন বিএনপির সাথে নামমাত্র যে সমস্ত দল ছিল বা ছোটোখাটো দল ছিল যারা বিএনপির সাথে আন্দোলনে ছিল, তারা অনেক দলই এখন দেখা যাচ্ছে যে দিনের বেলা যাইতেছে বিএনপির কাছে, রাতের বেলা যাইতেছে এনসিপির কাছে, আর বিকালবেলা যাইতেছে জামাতের কাছে, দর কষাকষি করতেছে। যেখানে তারা একটু সুবিধা পাইতেছে, কোথাও টাকা পয়সা পাইতেছে, তখন যে সংবাদ সম্মেলন করে তাদের কথাই বলতেছে। এটা আমরা ফলো করতেছি কয়েকদিন ধরে, যে ছোটোখাটো দল যেগুলো আছে এগুলোকেও এনসিপির করায়ত্ত করার চেষ্টা করতেছে। অনেক ছোটোখাটো দল এখন এনসিপির গুণগান গাইতেছে, ফেসবুকে দেখবেন, ওই মাঠে ময়দানে দেখবেন, যারা বিএনপির গুণগান করেছে, একসময় জামাতের গুণগান করেছে। ওই যে বললাম যে এখন একটা খেলা চলতেছে। এর আগের সরকারের আমলেও যে গোয়েন্দা বাহিনী দিয়া রাজনীতিদের নিয়ন্ত্রণ করা, ইধার্মে উধার্মে করা যে কাজগুলো ছিল, সেগুলো কিন্তু এখন আবার পুরোদমে চলতেছে। দেন না, এখন ডক্টর ইউনূস কাউরে পাত্তা দেয় না। বন্দরের মতো গুরুত্বপূর্ণ জিনিস, দেশের হৃৎপিণ্ড, সে নিজেই বলছে হার্ট, সেটা দিয়ে দিতেছে এক দেশের এই যারা কারো কথা শুনতেছে না, কারো জিজ্ঞেসও করতেছে না। 12-14 লক্ষ রোহিঙ্গা নিয়ে মহাবিপদে বাংলাদেশ, কারো কথা শুনতেছে না এই সরকার। এই প্রায় 1,02,000 রোহিঙ্গা এই 2-3 মাসে আরও আসছে এই দেশে। এই রোহিঙ্গাদের সাথে ইফতারি করছে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসে, তারপর থেকেই আবার রোহিঙ্গা 1.5-2 লাখ চলে আসছে বাংলাদেশে। আবার একটা করিডোর, বাংলাদেশ থেকে করিডোর মায়ানমার যাওয়ার, যে করিডোরটা দিচ্ছে বা দিয়ে দিছে, মানে কিছু জানা যায় না, তো কিছু বলা যাচ্ছে না, কোনো পত্রিকা কিছু নিউজও করে নাই সরকারের বিরুদ্ধে, এমনই একটা নীরব সরকার। কিন্তু আমরা এটা জানছি যে মায়ানমার সরকার প্রতিবাদ জানিয়েছে, যে বাংলাদেশ সরকারকে একটা চিঠি দিছে যে তোমরা যদি করিডোর দাও তাহলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক অবনতি ঘটতে পারে, হুমকি দিছে। আরও একটা ঘটনা ঘটাইছে, তারা বাধ্যতামূলক আমাদের যে সামরিক অ্যাটাচে ছিল মিয়ানমারে, তাকে দেশত্যাগ করতে 24 ঘন্টার নোটিশে দেশত্যাগ করতে বাধ্য করছে।
চলে আসছে। অর্থাৎ সেন্ট মার্টিন এখন আমরা যাইতে পারি না, কোনো বিদেশির কাছে দিয়ে দিছে না কি করছে। উনি তো প্রকাশ্যই এখন বলতেছে বন্দর দিয়ে দিতেছে, দিবে, আবার রোহিঙ্গা আরও আনতেছে, করিডোর দিতেছে। মোটের ওপর কথা হলো এই সরকার দেশের জনগণের ওপরে, কারণ জনগণই তো তার কোনো, যেমন বিএনপির মাঠে সমর্থন আছে, জামায়াতের সমর্থন আছে, আওয়ামী লীগের ছিল, এখন তাদের তো আর ওই সমর্থন নাই। এখন এই সরকার সম্পূর্ণ নির্ভরশীল হয়ে গেছে সাম্রাজ্যবাদ, যেমন আমেরিকার উপরে, বিদেশি প্রভুদের উপরে। এবং আমরা আপাত দৃষ্টিতে মনে করতেছি যে তারা যেভাবে প্রেসক্রিপশন দিতেছে সেভাবেই দেশের কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা না করিয়া, দেশের কোনো মিডিয়ায় না জানাইয়া এই বড় বড় কাজগুলো করতেছে। অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট তার কিন্তু এখতিয়ার বহির্ভূত কাজ, এগুলো করতে পারে না। একটা নির্বাচিত সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, পার্লামেন্টে আলোচনা হবে, সরকারি দল বিরোধী দল আলোচনায় অংশগ্রহণ করবে, তারপরে এই বড় বড় সিদ্ধান্তগুলো নিতে পারেন। কিন্তু দেখছেন ডক্টর ইউনূস কিন্তু কারো কথা শুনতেছে না, কারো পরামর্শ করতেছে না, কারো জিজ্ঞেস করতেছে না, উনি খালি দিতেছে। এই জন্য বলতেছি যে আমরা দেশবাসী যা মনে করছিলাম যে শেখ হাসিনা পালাই গেছে, আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি ক্ষমতায় চলে আসবো, বা বিএনপি যে আনন্দ উল্লাস করছে যে আমরা তো ক্ষমতায় চলে আসছি, এখন মনে হইতেছে যে লঙ্কা বহুত দূর হয়। যত দিন যাইতেছে কিংস পার্টি, ডক্টর ইউনূসের পার্টি, যেটা কিংস পার্টি, এটা শক্তিশালী হচ্ছে, জোরালো হচ্ছে। আরও নতুন নতুন কিংস পার্টি কয়েকদিনে দেখছেন কয়েকটা জন্ম দিয়ে ফেলছে। আর ছোটোখাটো দলগুলোও কিংস পার্টিতে ভিড়তেছে। আর কাজেই সামনে নির্বাচন কবে হবে? ডিসেম্বরে কি আদৌ নির্বাচন হবে? ডিসেম্বরে তো নির্বাচন হওয়ার কোনো লক্ষণ আমরা দেখি না, এবং নির্বাচন হবেও না। এবং কবে, কখন, কিভাবে নির্বাচন হবে, এই নির্বাচনই এখন অনিশ্চিত হয়ে পড়ছে। এখন আবার একটা চিন্তা করতেছি যে বিএনপি কি আবার নির্বাচন দাবিতে জনগণকে নিয়ে মাঠে নামবো আন্দোলনে? আর সেই আন্দোলনের ফলটা কি হবে? এনসিপি কতটুকু শক্তিশালী হবে? দেশের ভবিষ্যৎ কি হবে? এটা নিয়ে সারা দেশই একটা অনিশ্চয়তার ভিতরে আছে। এই সরকারের মনোভাবটা আমরা মোটামুটি পেয়ে গেলাম এই মেয়রকে কেন্দ্র করে, ইশরাককে কেন্দ্র করে, যেখানে কোর্টের রায়, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ হওয়ার পরেও তাকে গদিতে বসতে দেওয়া হলো না। আর আরও ভয়ঙ্কর ব্যাপার হলো কি, ওই ছাত্র নেতাই কিন্তু ওই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, কিন্তু ছাত্র নেতার একক সিদ্ধান্ত অবশ্যই এটা হয় নাই, এটা ঠিক আছে। এনসিপি আবার একটা বিবৃতিও দিয়েছিল মাঝখান থেকে যে ইশরাককে মেয়র করাটা হবে অবৈধ। তাহলে তো সরকার কোর্টেরও মানল না, যাই হোক, আমার এই ভিডিও আর দীর্ঘায়িত করলাম না, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।